ভিডিওতে আমরা নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয় নিরক্ষরেখায় 1 ডিগ্রি অন্তর দুইটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব প্রায় 111 কিলোমিটার। 2 ভূপৃষ্ঠের সমান্তরাল দুটি ফাটলের মাঝের অংশে উঠে সৃষ্টি হয় স্তূপ পর্বত। 3 পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের। 4 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 5 চুনাপাথরযুক্ত অঞ্চলে ঘটে কার্বনেশন। 6 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। 7 গিরিজনী আলোর অনেকটি ধীর অন্তর্জাত প্রক্রিয়া। বিভাগ ক্ষয়ে 2 এতে আছে শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। আয়তে দিয়েছে ক্ষয়ীভবন একটি গতিশীল প্রক্রিয়া, অশুদ্ধ। 2 একই অক্ষরেখা বরাবর মোটামুটি স্থানীয় সময় একই থাকে, অশুদ্ধ। 3 মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনাডনাক বলে, অশুদ্ধ। 4 উত্তরবঙ্গের নদীগুলি গ্রীষ্মকালে শুকিয়ে যায়, অশুদ্ধ। বিতে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আইতে ডুয়ার শব্দের অর্থ দ্বার বা দরজা। 2 আবহ বিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণকে বলে রেগোলিথ। 3 ভারতের দাক্ষিণাত্য মালভূমি কঠিন শিলা দ্বারা গঠিত। 4 সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। 3 বিভাগ গতে আসি। 3 আয়তে দিয়েছে প্রতিপাদ্য স্থান কাকে বলে? ভূপৃষ্ঠ বা ভূগোলকের কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে বিপরীত ভূগোলক বা ভূপৃষ্ঠে যে স্থানকে স্পর্শ করে সেই স্থান হলো প্রথম স্থানের প্রতিপাদ্য স্থান। অর্থাৎ গোলীয় পৃথিবীর কোনো ব্যাসের পৃষ্ঠস্থ দুটি প্রান্ত একে অপরের প্রতিপাদ্য স্থান। 2 আছে ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? কঠিন ও নরম শিলা দিয়ে গঠিত প্রাচীন উঁচু ভূমিভাগ বা মালভূমির ওপর দীর্ঘদিন ধরে নগ্নীভবন ক্রিয়ায় নরম শিলাস্তর অংশে দ্রুত ক্ষয়কাজ চলে, ফলে সেখানে নদী উপত্যকা গঠিত হয় এবং কঠিন শিলাস্তর অংশ তুলনামূলক কম ক্ষয় হয়ে মালভূমি রূপে অবস্থান করে। সংকীর্ণ নদী উপত্যকা দ্বারা এই মালভূমিগুলো বিচ্ছিন্ন বলে এগুলোকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে। যেমন দক্ষিণ ভারতের মালনাদ, মধ্য ভারতের বুন্দেলখণ্ড ও বাঘেলখণ্ড, ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমি, স্কটল্যান্ডের ওয়েলস উচ্চভূমি, স্ক্যান্ডিনেভিয়ার ফিল্ড মালভূমি হচ্ছে এই মালভূমির উদাহরণ। 3 দিয়েছে সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। সুন্দরবন অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য হচ্ছে নদীগুলির উচ্চ অংশে মজে যাওয়ার কারণে অস্তিত্ব নেই। উচ্চ অংশ মজে যাওয়ার কারণে অস্তিত্ব নেই। 2 নদীগুলিতে জোয়ার ভাটা খেলে এবং জোয়ারের জলে পুষ্ট বলে চিরপ্রবাহী। 3 জোয়ারের কারণেই জল লবণাক্ত এবং উজান স্রোত দেখা যায়। 4 চওড়া খাড়ি সৃষ্টি হয়েছে। 4 দিয়েছে স্বল্পমোচন কি? লিখবে সমসত্ব প্রকৃতির শিলার উপরিভাগ থেকে পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা স্তর খুলে যাওয়া হলো স্বল্পমোচন। এটিকে অনিয়ন ওয়েদারিংও বলা হয়। 5 দিয়েছে পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ আর একটি প্রতিবেশী রাজ্য হলো বিহার। বিভাগ ঘতে আছে 4 আয়তে বলেছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য হচ্ছে সম অক্ষাংশ স্থানগুলিকে পূর্ব পশ্চিমে যুক্তকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা আর সম দ্রাঘিমা স্থানগুলিকে উত্তর দক্ষিণে যুক্তকারী অর্ধবৃত্ত কাল্পনিক রেখা। পূর্ণবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি 360 ডিগ্রি, অর্ধবৃত্ত বলে কেন্দ্রে কোণের সমষ্টি 180 ডিগ্রি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল কিন্তু পরিধি সমান নয়। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় কিন্তু পরিধি সমান। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান 90 ডিগ্রি। সর্বোচ্চ মান 90 ডিগ্রি দুইটি পৃথক বিন্দু। সর্বনিম্ন মান দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 180 আর সর্বোচ্চ মান 180 ডিগ্রি একটি রেখা। নিরক্ষরেখা ছাড়া বাকি অক্ষরেখাগুলির কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র এক নয়, আর দ্রাঘিমা রেখা প্রতিটি দ্রাঘিমা রেখার কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র এক। গুরুত্ব অক্ষরেখার সাহায্যে অবস্থান নির্ণয় ছাড়াও উষ্ণতা তথা জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর সাহায্যে পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করা হয়েছে। দ্রাঘিমা রেখার সাহায্যে অবস্থান নির্ণয় ছাড়াও সময় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর সাহায্যে পৃথিবীকে সময়মণ্ডলে ভাগ করা হয়েছে। ওর সাথে অথবা আছে আন্তর্জাতিক তারিখ রেখা স্থানে স্থানে বাঁকিয়ে টানা হয়েছে কেন?
এই যে আন্তর্জাতিক তারিখ রেখা মাঝে মাঝে বাঁকিয়ে দেওয়া দরকার হলো কেন? 180 ডিগ্রি দ্রাঘিমার বরাবর বেশ কিছু স্থানে স্থলভাগ ও দ্বীপ পড়ে গেছে, ফলে একই দেশ ও দ্বীপে বসবাসকারী মানুষদের একই দিনে দুটো তারিখ হয়ে যাবে। এতে করে মানুষের তারিখ নিয়ে ভীষণ বিভ্রান্তি দেখা দিত। এই কারণেই বেশ কয়েকটি স্থানে আন্তর্জাতিক তারিখ রেখাকে অনেকটা বেঁকিয়ে ধরা হয়েছে। 4-এর 2 নম্বর প্রশ্ন বলেছে মহীভাবক আর গিরিজনীয় আলোড়নের পার্থক্য লেখো। মহীভাবক আলোড়ন হচ্ছে মহাদেশ জুড়ে এই প্রকার আলোড়ন ঘটে এবং এর প্রভাবে মহাদেশ আর মহাসাগর গঠিত হয়। গিরিজনীয় আলোড়নে শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়। মহীভাবক আলোড়নে একটি ভূত্বকে উলম্বভাবে অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে, আর গিরিজনীতে ভূত্বকে অনুভূমিকভাবে অর্থাৎ পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে। প্রভাব: মহীভাবক আলোড়নে শিলায় টান ও চ্যুতি সৃষ্টির মাধ্যমে ভূত্বকে স্তূপ পর্বত প্রস্থ উপত্যকা গঠিত হয়, আর গিরিজনীয় আলোড়নে শিলায় ভাঁজ সৃষ্টির মাধ্যমে ভঙ্গিল পর্বত গঠিত হয়। মহীভাবক আলোড়নের উদাহরণ হচ্ছে ভারতের সাতপুরা পর্বত, নর্মদা উপত্যকা, আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি মহীভাবক আলোড়নের সৃষ্ট ভূমিরূপ, আর হিমালয়, রকি, আন্দিজ, আল্পস, ভঙ্গিল প্রভৃতি ভঙ্গিল পর্বতগুলি গিরিজনী প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ। ওর অথবাতে আছে আগ্নেয় পর্বত কিভাবে গঠিত হয়। এই যে আগ্নেয় পর্বত কিভাবে গঠিত হয় লিখবে পৃথিবীর ভেতরে। এটার মান হচ্ছে তোমার বলেছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 4টে 3 নাম্বারে। লিখবে ভূ অভ্যন্তরে ম্যাগমা প্রবল চাপ ও তাপে অবস্থান করে। এই ম্যাগমা পাতসীমানা, প্লিউম, চ্যুতিরেখা প্রভৃতি ভূত্বকের দুর্বল স্থান দিয়ে ক্রমাগত হারে বেরিয়ে এসে আগ্নেয়গিরি আর আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটায়। পাত সংস্থান তত্ত্ব অনুসারে আগ্নেয় পর্বতের সবচেয়ে সহজভাবে ব্যাখ্যা করা হয়। দেখা গেছে পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি অবস্থান রয়েছে প্রতিসারী বা গঠনাত্মক আর অভিসারী বা ধ্বংসাত্মক পাতসীমানা বরাবর। এবার প্রতিসারী হচ্ছে বা গঠনাত্মক, এই দুইটি পাত পরস্পর বিপরীতে সরে যাওয়ার কারণে ম্যাগমা বেরিয়ে এসে আগ্নেয়গিরি আর আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটেছে। মধ্য আটলান্টিকে আইসল্যান্ডের হেলগাফেল সেন্ট হেলেনা দ্বীপে সেন্ট হেলেনা আগ্নেয়গিরির উৎপত্তি এইভাবেই হয়েছে। অভিসারী বা ধ্বংসাত্মক এটা হচ্ছে দু রকম হয়। একটা হচ্ছে মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের ধাক্কা লেগে, যেখানে অধিক ঘনত্বের মহাসাগরীয় পাত ভিতরে ঢুকে গলে গিয়ে ম্যাগমা রূপে বেরিয়ে এসে আগ্নেয়গিরির উৎপত্তি ঘটিয়েছে। রকি আন্দিজ পর্বত বরাবর অসংখ্য আগ্নেয়গিরি এই কারণেই সৃষ্টি হয়েছে। আর আরেকটা হচ্ছে মহাসাগরীয় পাতে ধাক্কা লেগে সেখানেও অপেক্ষাকৃত ভারী পাত্রে ঢুকেও গলে গিয়ে ম্যাগমা রূপে বেরিয়ে এসে আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। এই কারণে জাপান, ফুজি তারপর ফিলিপাইনের ইন্দোনেশিয়ার সেমেরু প্রভৃতি অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরি তৈরি হয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে যে অসংখ্য দ্বীপ আর দ্বীপপুঞ্জ রয়েছে সেখানেও রয়েছে আগ্নেয়গিরি। পাতের অভ্যন্তরে হটস্পট আর প্লিউম স্থানে, তারপরে হচ্ছে চ্যুতিরেখা প্রভৃতি অঞ্চলেও ম্যাগমা এবং লাভা উদ্গীরণের মাধ্যমে আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটেছে। 4-এর 3 নম্বর প্রশ্ন বলেছে আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য লেখো। আবহবিকার এবং ক্ষয়ীভবনের 3টে পার্থক্য দিতে বলেছে। তো লিখবে আবহবিকার হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক আর রাসায়নিক পদ্ধতিতে শিলাস্তরের চূর্ণ বিচূর্ণ আর বিয়োজিত হওয়া হলো আবহবিকার। আর ক্ষয়ীভবন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে আবহবিকারগ্রস্ত পদার্থের অপসারণ হলো ক্ষয়ীভবন। আবহবিকার পদ্ধতিতে পদার্থের স্থান পরিবর্তন হয় না, তাই এটা স্থৈতিক প্রক্রিয়া। ক্ষয়ীভবন প্রক্রিয়ায় পদার্থের স্থান পরিবর্তন হয় বলে এটি একটি গতিশীল প্রক্রিয়া। আবহবিকার বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এতে অংশগ্রহণ করে। আর ক্ষয়ীভবনে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি এতে অংশগ্রহণ করে। আবহবিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, আর আবহবিকার ছাড়াও শিলাস্তরের ক্ষয়ীভবন সম্ভব। আর আবহবিকার প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন হয় ধীরে ধীরে, আর ক্ষয়ীভবনের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত। অথবাতে দিয়েছে জৈব রাসায়নিক আবহবিকার কিভাবে সংঘটিত হয়। আচ্ছা, জৈব রাসায়নিক আবহবিকার বলেছে।
আচ্ছা, জৈব আবহবিকার। জৈব আবহবিকার হচ্ছে দুই রকমের। এই যে বলেছে অনেকে জৈব আবহবিকারকে আলাদা আবহবিকার শ্রেণী বলতে আগ্রহী নন, কারণ উদ্ভিদ, প্রাণী, মানুষ এই আবহবিকারের উপাদান হলেও আবহবিকার ঘটে যান্ত্রিক আর রাসায়নিক পদ্ধতিতে। তো আমরা এই যে উদ্ভিদের মাধ্যমে জৈব রাসায়নিক আবহবিকার, এই ক্ষয়ের পয়েন্টটা বলবো। এই যে রাসায়নিক পদ্ধতিতে উদ্ভিদের পাতা, ডাল, শিকড় পচে সৃষ্ট জৈব অ্যাসিড যেমন হিউমিক, ল্যাকটিক, সাইট্রিক অ্যাসিড শিলার রাসায়নিক আবহবিকার ঘটায়। সরলবর্গীয় অরণ্যের গাছ থেকে যে জৈব পদার্থ তৈরি হয় তা জলের সাথে মিশে হিউমিক অ্যাসিড তৈরি করে এবং এই অ্যাসিড আবহবিকারগ্রস্ত শিলা থেকে খনিজ লবণ, লৌহ অক্সাইড প্রভৃতির অপসারণ ঘটায়। একটা উদ্ভিদের মাধ্যমে জৈব রাসায়নিক আবহবিকার, আর একটা হচ্ছে প্রাণীদের মাধ্যমে জৈব রাসায়নিক আবহবিকার। পশু পাখির বর্জ্য পদার্থ, মলমূত্র প্রভৃতি শিলার রাসায়নিক আবহবিকার ঘটায়। প্রাণী মারা যাবার পর প্রাণীদেহ নিঃসৃত অ্যাসিডের মাধ্যমে শিলার রাসায়নিক আবহবিকার ঘটে। জীবাণু, কীট ও ব্যাকটেরিয়া শিলার মধ্যে বাস করে শিলার রাসায়নিক আবহবিকার ঘটায়। এই হলো জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে উদ্ভিদ আর প্রাণীর মাধ্যমে হচ্ছে শুধু এই রাসায়নিক পদ্ধতিতে যে আবহবিকারগুলো, ক্ষয়ের পয়েন্ট দুটো, উদ্ভিদের এই ক্ষয়ের পয়েন্টটা আর প্রাণীর মাধ্যমে জৈব আবহবিকারে ক্ষয়ের পয়েন্টটা বলে দেবে। এটাই হয়ে যাবে জৈব রাসায়নিক আবহবিকার কিভাবে সংঘটিত হচ্ছে। 4 দিয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এক হচ্ছে ঋতু পরিবর্তনের ওপরে প্রভাব। মৌসুমী বায়ুর আগমন আর প্রত্যাগমনের ওপরই এ রাজ্যে ঋতু পরিবর্তন ঘটে এবং আগমন আর প্রত্যাগমনের ওপর ভিত্তি করে বছরটিকে 4টি প্রধান ঋতুতে ভাগ করা হয়। 2 বৃষ্টিপাতের ওপর প্রভাব। পশ্চিমবঙ্গে মোট বৃষ্টির 90% ঘটে বর্ষাকালে মৌসুমী বায়ুর আগমনকালে। মৌসুমী বায়ুর প্রত্যাগমনকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলেই বৃষ্টিহীন। 3 হচ্ছে অনিশ্চিত, অনিয়মিত আর অসম বৃষ্টি। মৌসুমী বায়ু, খামখেয়ালি প্রকৃতি হওয়ার কারণে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনিশ্চিত আর অসম। কখনো প্রবল বর্ষণে বন্যা, আবার কোনো বছর কম বৃষ্টিতে খরার প্রাদুর্ভাব হয়। মৌসুমী বায়ু যেখানে যেমনভাবে বিচরণ করে সেখানে তেমন বৃষ্টি হয়। তাই হিমালয় অঞ্চলে বৃষ্টি যেখানে 300 থেকে 500 সেমি, সেখানে পুরুলিয়া 100 থেকে 125 সেমি। 4 হচ্ছে আর্দ্র গ্রীষ্মকাল আর শুষ্ক শীতকাল। আগমনকালে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে বলে গ্রীষ্মকাল আর্দ্র প্রকৃতির, আর শীতকালে প্রত্যাগমনকালে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না বলে শীতকাল শুষ্ক। 5 বায়ুপ্রবাহ। মৌসুমী বায়ুর আগমনকালে বায়ু দক্ষিণের সমুদ্র থেকে উত্তর দিকে বয়ে যায়, আর প্রত্যাগমনকালে স্থলভাগ থেকে দক্ষিণের সমুদ্রের দিকে বয়। 6 উষ্ণতার প্রভাব। মৌসুমী বায়ুর আগমনের কারণে আকাশ মেঘে ঢেকে যায় আর বৃষ্টি হয় বলেই উষ্ণতা যা হওয়ার কথা তার থেকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম হয়। আবার প্রত্যাগমনকালে আকাশ কিছুটা মেঘমুক্ত হয় বলে গড় উষ্ণতা বর্ষাকালের থেকে সামান্য বাড়ে। 4 অথবাতে আছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে 3টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এই হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান আর বলেছে 3টি বৈশিষ্ট্য। এই যে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। 1 হচ্ছে প্রাচীন গ্রানাইট ও নিচ দিয়ে গঠিত মালভূমি অঞ্চল, উঁচু নিচু ঢেউ খেলানো সমপ্রায় ভূমি। 2 নম্বর পয়েন্ট লিখবে ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে আর গড় উচ্চতা 150 থেকে 200 মিটার। আর 3 নম্বর দিয়ে দেবে পুরুলিয়ার অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত পাহাড়, বাঁকুড়ার বিহারীনাথ, শুশুনিয়া, ঝাড়গ্রামের বেলপাহাড়ি, ঠাকুরান, বীরভূম জেলার মামাভাগ্নে, মথুরাখালী প্রভৃতি এখানকার পাহাড় বা অনুচ্চ টিলা। অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু এখানকার সর্বোচ্চ অংশ। এবার বিভাগ উন্মতে আসি। বিভাগ উন্মতে 2টো প্রশ্ন 5 নম্বরের করে। 5-এর 1-এ আছে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। এই যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ভূত্বকে কী করে ঘটলো তা নিয়ে অনেক আগে থেকে ভূবিজ্ঞানীগণ বিভিন্ন ধারণা বা মতবাদ দিয়ে গেছেন। তবে বিংশ শতাব্দীর 60-এর দশকে 5 সংস্থান মতবাদ প্রকাশিত হওয়ার পর ভঙ্গিল পর্বতের উৎপত্তি সম্পর্কে নতুন দিগন্ত খুলে যায়। অষ্টম, আচ্ছা এটা হয়ে গেছে। 5 সংস্থান তত্ত্ব। পৃথিবীর বাইরের আবরণটা বা লিথোস্ফিয়ার কতগুলো অনমনীয় আর কঠিন খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলি হলো পাত। পাতগুলি অর্ধতরল অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভেসে রয়েছে আর পাতগুলি সরে সরে যাচ্ছে। পাতগুলি সরে যাওয়ার কারণে পৃথিবীর ভূত্বকে নানা প্রকার পরিবর্তন ঘটছে। কোন কোন পরিবর্তন? এই ধারণাটির মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ছাড়াও ভূমিকম্প, অগ্নুৎপাত, আগ্নেয় দ্বীপপুঞ্জের গঠন, শিলাচক্র, ভাঁজ ও চ্যুতি গঠন প্রভৃতি বিষয়ে সঠিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। 5 সংস্থান তত্ত্বটি
আচ্ছা, এই যে পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে ভঙ্গিল পর্বতের উৎপত্তি। এক হচ্ছে মহাদেশীয় পাতে সংঘর্ষ আর ভঙ্গিল পর্বতের উৎপত্তি, যেমন হিমালয় আর আল্পসের উৎপত্তি। অভিসারী পাত সীমানা বরাবর দুটি মহাদেশীয় পাত যেখানে ধাক্কা লাগে বা মিলিত হয়, সেখানে অপেক্ষাকৃত ভারী পাতটি অতি মৃদু ঢালে অন্য পাতের নিচে প্রবেশ করে এবং পাত সীমানার মহীখাতে সঞ্চিত পলিরাশিতে প্রবল চাপ পড়ে। এই চাপের প্রভাবে পলিরাশি ভাঁজ খেয়ে ওপরে উঠে ভঙ্গিল পর্বত গঠিত হয়। এভাবেই ভারত উপদ্বীপীয় পাত আর ইউরেশীয় পাতের সংঘর্ষে টেথিস মহাখাতের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটেছে। একইভাবে আফ্রিকার ইউরেশিয়া পর্বতের সংঘর্ষে সৃষ্টি হয়েছে ইউরোপের আল্পস পর্বত। হিমালয়ের আল্পসের সূচার আছে কিন্তু আগ্নেয়গিরি নেই। 2 নম্বর হচ্ছে মহাসাগর আর মহাদেশের পাতে সংঘর্ষ আর ভঙ্গিল পর্বতের উৎপত্তি, রকি আর আন্দিজ পর্বতের উৎপত্তি। অভিসারী পাত সীমানা বরাবর মহাসাগরীয় আর মহাদেশীয় পাতের সংঘর্ষে অধিক ঘনত্বের ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের ভিতরে একটু একটু করে ঢুকতে থাকে। 2 পাতের চাপে পাত সংযোগস্থলে জিওক্লাইনের পলি ও পাললিক শিলা ভাঁজকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ঘটে। এভাবেই প্রশান্ত মহাসাগরে আর উত্তর আমেরিকা পাত দুটির চাপে সৃষ্টি হয়েছে রকি পর্বত, আর নাজকা ও দক্ষিণ আমেরিকা পাতদ্বয়ের চাপে উৎপত্তি ঘটেছে আন্দিজ পর্বতে। রকি আর আন্দিজ পর্বত বরাবর রয়েছে বেশ কয়েকটি আগ্নেয়গিরি। আর এই দুটো ছবি অবশ্যই দিয়ে দেবে। আচ্ছা, 5-এ 2 নম্বর প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের উত্তর পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির অবস্থান শিলিগুড়ি মহকুমা বাদে সমগ্র দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার উত্তরের সামান্য অংশ নিয়ে হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল। এটিকে আমরা দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল বলেই জানি। উৎপত্তি হয়েছে এটা হিমালয়েরই অংশ, অতএব টার্সিয়ারি যুগে টেথিস সাগর থেকে এই অংশ সমেত সমগ্র হিমালয়েরই উত্থান ঘটে। পরবর্তী সময়ে অসংখ্য নদী এই অংশকে ক্ষয় করে গভীর গিরিখাত সমেত বন্ধুর ভূমিতে পরিণত করে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আর বর্ণনা। অত্যন্ত বন্ধুর ভূমি, খাড়া ঢাল, গভীর গিরিখাত আর অসংখ্য তীক্ষ্ণ শৈলশিলার অবস্থান এই অঞ্চলে ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য। গড় উচ্চতা 600 থেকে 3000 মিটার। এখানে ভূমির উচ্চতা দক্ষিণ থেকে উত্তরে হঠাৎ বেড়েছে। এর থেকে বোঝা যায় দার্জিলিং হিমালয়ে অবহিমালয়ের অস্তিত্ব নেই। প্রধান নদী তিস্তা গভীর গিরিখাত সৃষ্টি করে দার্জিলিংয়ের মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। তিস্তা নদী খাতের উপর ভিত্তি করে এই অংশের ভূপ্রকৃতিকে দুটো অংশে ভাগ করা হয়। একটা হচ্ছে তিস্তা খাতের পশ্চিম অঞ্চল, সিংহলীলা আর দার্জিলিং শৈলশিরা নিয়ে অঞ্চল গঠিত। সিংহলীলা শৈলশিরা দার্জিলিং আর নেপাল সীমান্তে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত এই শৈলশিরা নেপাল ও ভারতের সীমানা। এখানে রয়েছে 4টি শৃঙ্গ যাদের উচ্চতা 3000 মিটারেরও বেশি, যেমন সান্দাকফু, সবরগ্রাম, ফালুট, টাংনু। সান্দাকফু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। দার্জিলিং শৈলশিরা, এই শৈলশিরাটির মাঝখানে রয়েছে বিখ্যাত টাইগার হিল। টাইগার হিল থেকে আবার 3টি ছোট শৈলশিরা 3 দিকে চলে গেছে। পূর্বে দার্জিলিং লেবং শৈলশিরা, উত্তর পূর্বে তাগদা পেশক আর দক্ষিণে বাগোড়া ডাউ হিল। টাইগার হিলের কাছেই রয়েছে আরও দুটো উচ্চভূমি, ঘুম পাহাড় আর মণিভঞ্জন শৈলশিরা। দার্জিলিং শৈলশিরার উল্লেখযোগ্য শৃঙ্গ হলো সিনচল। আর 2 হচ্ছে তিস্তা খাতের পূর্ব অঞ্চল। গড় উচ্চতা এখানে তুলনামূলক কম। দূরবীনদারা ও চোলা এখানকার বিখ্যাত শৈলশিরা। দূরবীনদারা ঋষিলা এখানকার সর্বোচ্চ শৃঙ্গ। আলিপুরদুয়ার জেলার উত্তরে রয়েছে অনুচ্চ বক্সা জয়ন্তী পাহাড়। ক্ষয়কার্যের প্রভাবে এটি অনুচ্চ পাহাড় হিসেবে অবস্থান করছে। রেণীগঙ্গ আর ছোট সিনচুলা এখানকার উল্লেখযোগ্য শৃঙ্গ। তো এই ছিল আজকের আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।